দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। কাশ্মীরে যৌথ অভিযানে 4 গেরিলা নিহত, পাকিস্তানি সেনাদের গুলিতে 3 ব্যক্তির মৃত্যু। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি গ্রহণযোগ্য নয়, ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘ সংস্কারের আহ্বান নরেন্দ্র মোদীর। চীনের প্রভাবশালী অবস্থান খাটো করবে ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত। পুতিনের নির্দেশে সামরিক মহড়ায় নেমেছে 1.5 লাখ রুশ সৈন্য। ট্রাম্পের গোপন নির্দেশে ইরানের উপর সাইবার হামলা চালিয়েছে সিআইএ। দর্শক, এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েত ইসলাম। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 গেরিলা নিহত হয়েছেন। শনিবার সকাল থেকে জম্মু কাশ্মীরে শোপিয়ান জেলার আমশিপুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ নিয়ে গত 24 ঘন্টা এ পর্যন্ত 7 গেরিলা নিহত হয়েছেন। গতকাল কুলগ্রামে 3 গেরিলা নিহত হন। সরকারি এক কর্মকর্তা বলেন, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের আমশিপুরায় সন্ত্রাসীদের উপস্থিতি হওয়ার তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলটিকে ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপরে গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনী ও পাল্টা গুলিবর্ষণের মাধ্যমে জবাব দেওয়া হয়। গেরিলাদের বিরুদ্ধে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, সেনাবাহিনীর 62টি রাষ্ট্রীয় রাইফেল সহ আধা সামরিক বাহিনীর সিআরপিএফ যৌথভাবে অভিযান চালায়। যৌথ বাহিনী গেরিলাদের আত্মসমর্পণের আহ্বান জানালে ও তারা তাতে সাড়া না দিয়ে নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে গুলিবর্ষণ করে। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে 1 ঘন্টার মধ্যে 3 গেরিলা নিহত হন। পরবর্তীতে আরও 1 গেরিলার মৃত্যু হয়। অন্যদিকে গতকাল রাতে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের পক্ষ থেকে রাতভর গুলিবর্ষণের ফলে 3 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিলেন। পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের ফলে বাবা, মা ও ছেলে সহ একই পরিবারে 3 সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত সন্ধ্যা 7:20 নাগাদ পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখার পাশাপাশি গুলপুর অঞ্চলে হালকা অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণের পাশাপাশি মোটর হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন নির্দেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সিরিজ সাইবার হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সিআইএর সাবেক কর্মকর্তার বরাত দিয়ে ইয়াহু নিউজ এ খবর দিয়েছেন। 2018 সালে চালানো এই হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিআইএ কে গোপন নির্দেশ দেন। ট্রাম্প সিআইএ কে ইরানের উপর হামলার স্বাধীনতা দেন এবং হোয়াইট হাউসের অনুমোদন ছাড়াই যাতে সিআইএ ইরানের বিরুদ্ধে তাদের সাইবার অভিযান পরিচালনা করতে পারে সেই কৃতিত্বও দেন। ওবামা প্রশাসনের সময় ইরানের বিরুদ্ধে তৎপরতা চালানোর জন্য সিআইএর উপর নানা অধিবেশন ছিল। ট্রাম্পের এ গোপন নির্দেশের ফলে তা দূর হয়। সিআইএর সাবেক এই কর্মকর্তা ইয়াহু নিউজকে বলেন, ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের বিরুদ্ধে সাইবার তৎপরতার ক্ষেত্রে খুবই আগ্রাসী নীতি গ্রহণ করা হয়েছে। একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধেও। রাশিয়ার 1.5 লাখ সৈন্য আংশিক সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। মহড়ায় 400 যুদ্ধ বিমান ও 100টি রণতরীও অংশ নিয়েছে। রুশ প্রেসিডেন্ট দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়ার পরপরই এই মহড়া শুরু হয়েছে। সীমান্তে মহড়া পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ডেইলি মেইল। নিজ দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধ করার ক্ষমতা যাচাই করে দেখার জন্য পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এ মহড়া চালানোর নির্দেশ দেন পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক মহড়ায় নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনা সদস্যরা অংশগ্রহণ করেছেন। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তর অঞ্চলীয় নৌবহর এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
ভারত চীন সীমান্ত জটিলতার চূড়ান্ত ফলাফল অনিশ্চিত হলেও টিকটক সহ ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করার বিষয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের ফলাফল স্পষ্ট। যদি এ নিষেধাজ্ঞা স্থায়ী হয় এবং অন্য দেশও এমন সিদ্ধান্ত নেয়, তবে এটি যুক্তরাষ্ট্রকে সরিয়ে বিশ্বের প্রভাবশালী প্রযুক্তিগত শক্তি হিসাবে চীনের উত্থানের উচ্চ আকাঙ্ক্ষাকে মাটি করে দিতে পারে। ভারতের বাজার হারালে চীনা কোম্পানিগুলো আর বাস্তবে বৈশ্বিক কোম্পানি থাকবে না। ব্রেকিং ইনস্টিটিউশনে চীনা কৌশল বিষয়ক বিশেষজ্ঞ রানা দাস অলা শনিবার এসব কথা বলেছেন। তিনি মনে করেন, যদি ভারত এটা করতে পারে তবে অন্যান্য দেশও এটা করতে পারবে। গত সপ্তাহের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফক্স নিউজকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও টিকটক সহ অন্যান্য চীনা সামাজিক মাধ্যম অ্যাপ্লিকেশনের উপর নিষেধাজ্ঞার চিন্তা ভাবনা করছে। অস্ট্রেলিয়া ও টিকটক নিষেধের কথা ভাবছে। ভারতীয় নিষেধাজ্ঞার কেসকের প্রভাব থাকতে পারে বলে মনে করেন আবাম সিগাল, যিনি বিদেশি সম্পর্ক পোস্টদের একজন চীনা প্রযুক্তি সংস্থা বিষয়ক বিশেষজ্ঞ। প্রযুক্তি ছাড়াও অনেক দেশ চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, যা প্রথম ধ্বনিত হয়েছিল ভারতে ৩ বছর আগে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নীতির কঠোর সমালোচনা করেছেন। রাশিয়ার নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন প্রকল্পের বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার পর এই সমালোচনা করলেন ইউরোপের শীর্ষ কূটনীতিক। তিনি বলেন, শত্রুদের উপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতির কারণে ইউরোপের দেশগুলো বিভিন্ন দেশের সঙ্গে বৈধ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, কিউবা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে বরেল বলেন, বিশ্বের বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির উপর আমেরিকার ইচ্ছা চাপিয়ে দেওয়ার এই নীতির বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়ন। জোসেফ বরেল বলেন, ইউরোপীয় কোম্পানি ও স্বার্থের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ কিংবা নিষেধাজ্ঞা আরোপের হুমকির নীতি দিন দিন বেড়ে চলেছে, যা গভীর উদ্বেগের বিষয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান আরও বলেন, আমেরিকার সঙ্গে যেসব ক্ষেত্রে মতবিরোধ দেখা দেয় তা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়, কিন্তু নিষেধাজ্ঞা আরোপের হুমকি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জাতিসংঘকে সংস্কারের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সংস্কার করে নতুন করে বহুপক্ষীয়তার আলোকে গড়ার প্রস্তাব দেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভায় এ বছরের উচ্চ পর্যায়ের অধিবেশনে তিনি এ আহ্বান জানান। শনিবার ঢাকার ভারতীয় হাই কমিশন এ তথ্য জানায়। এই অধিবেশনে নরেন্দ্র মোদী আরও বলেন, উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব ভোলা যাবে না। 17 জুন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের সদস্য দেশগুলোর উদ্দেশ্যে এবারই প্রথম ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী। এবছর ইকো সকের সভায় মূল প্রতিপাদ্য কোভিড-19 পরবর্তী বহু পাক্ষিকতা। জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে উচ্চ পর্যায়ের ইকোসক অধিবেশনের মূল প্রতিপাদ্যের সঙ্গে নিরাপত্তা পরিষদে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলো প্রতিফলিত হয়। ভারতের প্রধানমন্ত্রী মোদী কোভিড-19 পরবর্তী বিশ্বে বহু পাক্ষিক সংস্কারের পক্ষে পুনরায় ভারতের আহ্বানের কথা তুলে ধরেন, যা সমসাময়িক বিশ্বের বাস্তবতাকে প্রতিফলিত করে। ভারতের প্রধানমন্ত্রী তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সহ এবং রাষ্ট্রসংঘের উন্নয়নমূলক কাজের সঙ্গে ভারতীয় দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, সর্বকা সাধ, সর্বকা বিকাশ, সর্বকা বিশ্ব। ভারতের এ উন্নয়নমূলক নীতিটি কাউকে পিছনে না রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতিফলন। তিনি আরও বলেন, আমাদের তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে
ভারতকে বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্যতার হার অর্জন করতে সহায়তা করছে। মোদি উল্লেখ করেন, ভারতের এ বিশাল জনসংখ্যার আর্থসামাজিক সূচক উন্নয়নের সাফল্য বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। অনন্য উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে ভারতের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি। নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে সাফাই কার্যকলাপের উন্নতি, নারীর ক্ষমতায়ন, আর্থিক নিশ্চিতকরণ, সবার আবাসন ও আয়মান ভারত প্রকল্পের মতো জনকল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে আবাস স্বাস্থ্য পরিবেশনায় চলমান একাধিক উন্নয়নমূলক প্রয়াস তুলে ধরেন। ভারতের প্রধানমন্ত্রী পরিবেশগত স্থায়িত্ব এবং জীববৈচিত্র্য সংস্করণের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গির বিষয়ে আলোকপাত করেন এবং আন্তর্জাতিক সৌরজোট এবং দুর্যোগ প্রতিরোধ অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। নিজের পার্শ্ববর্তী অঞ্চলকেই অগ্রাধিকার দান প্রসঙ্গে ভারতের ভূমিকার কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদী বিভিন্ন দেশকে ঔষধ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সরকার এবং ভারতীয় ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলোর সহায়তা প্রদান ও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিক্রিয়া সমন্বিত করার কথাও স্মরণ করেন। এ নিয়ে দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইকোসকে ভাষণ দিলেন। এর আগে 2016 সালের জানুয়ারিতে ইকোসকের 70তম বার্ষিকীতে তিনি মূল ভাষণ দিয়েছিলেন।